মেঘ, তোমার কাছ থেকে আমার একটা জিনিস চাইবার আছে। সেটা হলো, গুরুজি যখন আমাকে শাখা মৃগ বলে না, তুমি মুখ টিপে হাসবে না। তুমি হাসছো, আমি কিন্তু সিরিয়াস। বেশ, হাসবো না। তবে আমারও কিছু চাইবার আছে তোমার কাছে। বলো। আমি যদি তোমাকে শাখা মৃগ বলি তবে তুমি আপত্তি করবে না। তুমিও ব্রুটাস? চলো এবার। ছোট বোকার মতন কাঁদছিস কেন? হ্যাঁ, তোর মেয়ে যাকে জীবন সঙ্গী হিসেবে চেয়েছিল সেই তার জীবন সঙ্গী হয়েছে। তার হাত ধরে সে জীবনের পথে এবার এগিয়ে গেল। এটা আনন্দের ব্যাপার, কাঁদার কি আছে? বোকা মেয়ে একটা, চুপ কর। ভালো থাক, সুখে থাক, সাবধানে থাকবি। কখনো কিছু মনে হলে কাউকে বলতে দ্বিধাবোধ করিস না কিন্তু। শোনো না, একটু দাঁড়া দাও না, দেরি হয়ে যাচ্ছে তো। এত কান্নাকাটির কি হয়েছে বুঝতে পারছি না। ঠিক আছে, তুমি একটা অন্য গাড়ি নিয়ে আগে চলে যাও না। তোমাকে তো ওই বরণ টরণের ব্যবস্থা করতে হবে। বাবা, ও সময় পারবো না করতে। তোমার রিলেটিভসরা আছে তো, তাদের বলে দাও না, ওরা করবে। কি ভালো হতো বলতো যদি রূপের একটা ভাই থাকতো। ভুলে যাবে না তো আমাকে? মা, বলছিলাম যে কনের সঙ্গে ওর বোনও তো দিদির শ্বশুর বাড়ি যায়, তাই না? যায় নাকি? কি জানি, আমি ওসব নিয়ম কানুন জানি না। যায় যায়, আমি জানি। আরে নাগপুরের রোশনি মাসির বড় মেয়ে, কি নাম বলো না, ভুলে গেছি আমি। গেছিল, আমার মনে আছে। আমার কি মনে হয় বলো তো? তুমি বলনি বলেও যাচ্ছি না, বলো একবার। আর একটা কথা বলি, তুই একটা টোটালি নতুন জায়গায় যাচ্ছিস। কোনো অসুবিধা, কোনো প্রবলেম হলে আমাকে ফোন করবি, হ্যাঁ? কি অসুবিধা হবে? কি হয়েছে মিনি? তুমি কি ওর শ্বশুরবাড়ির লোকজনদের কথা ভেবে ভয় পাচ্ছ? টেনশন করো না, ওরা খুব ভালো। ওরা যদি প্রবলেম করে তাহলে তো আমি রূপকেই বলবো। ঠিক আছে, তবু আমাকেও বলবি। আচ্ছা, বারবার করে ওকে একটাই কথা কেন বলছো? ওর খারাপ লাগবে না? হ্যাঁ, ও একটা নতুন জায়গায় যাচ্ছে, নতুন সংসার করবে, ওকে ভরসা দাও, বুঝেছো? আচ্ছা, গিনির সঙ্গে মিনি ওই বাড়িতে যাবে না? না, আমি এসব রিচুয়ালসগুলো একদম মানে খুব একটা ভালো করে জানি না। আমাকে রূপি পয়েন্ট আউট করলো, তো ও বললো নাকি কনের সঙ্গে নাকি ছোট বোন ইনিশিয়ালি যায়, তো যাবে না? না 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 না, ওইসব আগেকার দিনের নিয়ম। এই তখনকার দিনে ছোট ছোট মেয়েদের বিয়ে হতো তো, বাচ্চা মেয়েগুলো সব নতুন বাড়িতে যাবে, নতুন জায়গায়, তাই জন্য সঙ্গে একজন কাউকে পাঠানো হতো। ওইসব নিয়ম এখন রিডান্ডেন্ট হয়ে গেছে। বলছিলাম যে আমরা তাহলে এগোই। ঠাকুরমশাই একটা সময় দিয়ে দিয়েছিলেন কনেকে নিয়ে পৌঁছানো, এরপরে হলে আবার সেটা। না না না, আপনারা এগোন এগোন।
চলুন এগোন। হ্যাঁ। কিছু বলবে বাপি? হ্যাঁ বলবো তো বটে, তুই ভুল বুঝবি না তোমাকে? আমি কেন ভুল বুঝবো, বলো না কি বলবে। না তুই কিন্তু এটা কোনোভাবে ভাবিস না যে আমি তোকে অ্যাকিউজ করছি বা কোনো ব্যাপারে তোকে কোনো প্রশ্ন করছি, মানে জাস্ট একটা মনে হওয়া তোর সঙ্গে শেয়ার করতে চাইছি। বাপি আমি বোধহয় জানি তুমি কি বলতে চাইছো। তুমি কালকে রাতের ব্যাপারটা নিয়ে বলতে চাইছো। দেখো সকলের সামনে আমার হয়ে লড়াই তো করে গেলে, কিন্তু একটা সময়ের জন্য তুমিও অপ্রস্তুত হয়ে পড়েছিলে, তাই না? আসলে তুমি তো জানতে না যে ওখানে কাল জিষ্ণু আসবে। হ্যাঁ কালকে অনেক রাত্রিরে তুই ফিরেছিলিস, তাই এ নিয়ে আর কোনো কথা আমি তুলিনি। হ্যাঁ কালকে আমি একটু অবাক হয়েছিলাম, মানে এই প্রথমবারের জন্য ঘটলো যে আমার মেয়ে কিছু একটা স্থির করেছে, সেটা আমি জানি না। বাপি আই এম সরি, বিশ্বাস করো আমি তোমাকেই খুঁজছিলাম, বাট তোমায় ফোনে পাইনি, আর দেখো তার মধ্যেই এত কিছু হয়ে গেল। তোর এরকম মনে হয় না তো যে আমি সবসময় তোর গতিবিধির উপর নজর রাখছি, তাই এরকম কথা বলছি? না বাপি, এরকম কখনো মনে হয় না। দেখ মা, আমাদের জীবনে না বেশিরভাগটাই একটা ধুধু রোদ্দুরে রুক্ষ মাটিতে পথ চলা, একা পথ চলা। খুব কম জায়গা রয়েছে যেটা ছায়া দেয়, ঠান্ডা করে। এই আমাদের তোর আর আমার জায়গাটা না এরকম একটা ছায়া শীতল জায়গা, যেখানে এলে আরাম লাগে। দেখি সেই ছায়াটা যেন কখনো সরে না যায়। মানে তুই যদি সত্যি জিষ্ণুকে ডেকে থাকিস বা ভবিষ্যতে মনে করিস যে... না বাপি দেখো প্লিজ, তুমি সেসব কথা মনেও এনো না। আর একটা কথা জেনে রেখো, তোমার আর আমার জীবনের ছায়া একই জায়গায়, সেই ছায়াটুকু আমি কখনোই সরে যেতে দেব না। রে বাপ রে বাপ, কটা দিন যা ধকল গেল না। উফ, আমি 12 ঘন্টা অ্যাটাস্টেড সার্জারি করেও এইরকম টায়ার্ড হই না। বাপ রে বাপ রে বাপ রে বাপ। দিদি ভাই তুমি বসো, আমি চা নিয়ে এই তুই চুপ করে বস, তোকে যেতে হবে না কোথাও। তো প্যান্ডেলে ওরা চা জল খাবার সব বানাচ্ছে, আমি বলে এসেছি লালকে আমাদের জন্য নিয়ে আসবে। আর আমি কি একা টায়ার্ড হয়েছি নাকি রে, তোরা হোসনি? হ্যাঁ ওই তো বলতে বলতে এসে গেছে। হ্যাঁ রে লাল, তুই একেবারে নিয়ে এলি কেন? ওরা কেউ ছিল না? আরে নিয়ে চলে এলাম, নাও না। তুই নে। হ্যাঁ আমি তো খেয়ে এলাম। ও কি রে, তুই চা খাবি না? আমি তো খেয়ে এলাম। ছোট, আমাদের বিরাট একটা কাজ হয়ে গেল বল। সেই কবে থেকে গিনির বিয়ে নিয়ে তোড়জোড়, গিনির বিয়ে নিয়ে কথাবার্তা, গিনির বিয়ে হয়ে গেল। বিশ্বাস কর, ওদের গাড়িটা যখন চলে যাচ্ছে, গিনি যখন শ্বশুরবাড়ি যাচ্ছে, আমার না তখনও মনে হচ্ছে না যে গিনি এই বাড়িটা ছেড়ে ও শ্বশুরবাড়িতে চলে গেল। আরে রূপ ছেলেটা খুব মিষ্টি রে, খুব সুইট। সবাই যখন এরকম চুপ করে মন মারা হয়ে বসেছিল, তখন ও এসে আমাকে চুপি চুপি কানের কাছে বলছে, জেঠিমণি তোমরা ওই অন্য গাড়িটা করে সবাই মিলে আমাদের বাড়ি চলে এসো। আর ওটাও আমার খুব মিষ্টি লেগেছে। ওই যে বললো না, মিনিকেও আমরা নিয়ে যাই তাহলে সঙ্গে করে, খুব সুইট লেগেছে আমার। তোমাদের তো কারোর কোনো রিয়াকশনই নেই, সবাই চুপ করে বসে আছো। মনে তো হচ্ছে না এটা বিয়ে বাড়ি, মনে হচ্ছে এটা শোকের বাড়ি। কি হলোটা কি ছোট? কি রে, মন কেমন করছে? গিনি তো এখনো শ্বশুর বাড়ি গিয়ে পৌঁছলোই না, তার মধ্যেই তোর এই অবস্থা। হ্যাঁ মিনি, ওরকম মন মরা হয়ে থাকতে হবে না। বোনের বিয়ে হয়ে গেছে, সে তো তোর মজা। তুই যখন ইচ্ছে এই বাড়িতে থাকবি, যখন ইচ্ছে রূপেদের বাড়িতে চলে যাবি, তোর তো মজা রে। না আমি ওদের বাড়িতে গিয়ে থাকবো না। মিনি,
তুই এমনভাবে কথাটা বললি যেন মনে হচ্ছে তোকে ধরে বেঁধে কেউ তোর অপছন্দের জায়গায় পাঠাবে। তা কিন্তু নয়। না, আমি ওরকম ভাবে বলতে চাইনি। আমি আসলে অন্য একটা কথা ভাবছিলাম। তো যাবি না বলছিস কেন বোনের বাড়িতে? না, যাব না কেন? কি মুশকিল, তুমি এসব কথা বাদ দাও না। মিনি, তোমাকে কিন্তু আমি কাল থেকে লক্ষ্য করছি। তুমি ওই বিয়ের দিন থেকে শুরু করে বাসর পর্যন্ত কেমন একটা ছাড়া ছাড়া হয়ে থেকেছো সারাক্ষণ। কতবার রূপ তোকে ডাকলো ছবি তোলবার জন্য, তুই একবারও গেলি না। কেন গেলি না? হ্যাঁ, বোনের বিয়েতে হয়তো একটু মন খারাপ হয়, সেটা ঠিকই কথা, কিন্তু তা বলে এরকম করা ঠিক না। দেখ, গিনিরও তো খারাপ লাগতে পারে। গিনির তো মনে হতে পারে যে তুই রূপকে হয়তো অ্যাকসেপ্ট করছিস না। নিজেকে ভীষণ হেল্পলেস লাগছিল। কিছুতেই তো কি অসম্মান অপমানের হাত থেকে বাঁচাতে পারছি না। আমার একটা দিনের একটা ভুল সিদ্ধান্ত ওই গোটা প্যান্ডোরার বাক্সটাকে খুলে দিয়েছে, যেখান থেকে অন্তহীন ক্লেদ উঠে আসছে। ভাবি, তুমি এরকম কেন ভাবছো? দেখো, কয়েকটা মানুষ নিজেদের নিচতা ক্ষুদ্রতার প্রমাণ দিচ্ছে, সেখানে তুমিই বা কি করবে আর আমিই বা কি করবো? কার মনের নিচতা ক্ষুদ্রতার কথা বলছিস মেঘ? নীল তোকে কাল যে কথাগুলো বলেছে ওগুলো তোর ক্ষুদ্র বলে মনে হয়েছে? অন্যকে নিচু মন, ক্ষুদ্র মন বলার আগে নিজের দিকে একবার তাকিয়ে দেখ। তুমি ওর সঙ্গে এভাবে কথা বলছো কেন? আর তুমি এখানে ডাকলো কে? কথাগুলো ঠিক, তাই জন্যই বলছি ভাবি। ময়ূরী, তোমাকে আমি আগেও বলেছি, আবারও বলছি, মেঘের সঙ্গে তুমি এইভাবে কথা বলবে না। এখন যাও, যাও এখন। না, আমি কোথাও যাব না ভাবি। মেঘের সঙ্গে আমার কথা আছে, ওর কারণে কাল আমাকে কম ছোট হতে হয়নি। তোমাকে তোমাকে ছোট হতে হবে কেন? কি বলছো তুমি ভাবি? অফকোর্স আমাকে ছোট হতে হয়েছে। ওই বাড়িতে ওর পরিচয় আমার বোন বলে, আর সেই বোন যখন বিয়ে বাড়িতে লীলা করে। দিদিভাই, নিজের ভাষা ঠিক কর। বাপির সামনে কি বলা উচিত আর উচিত নয় সেই বোধটাও কি তোর উবে গেছে? হ্যাঁ, উবে গেছে, আমার সব বোধ বুদ্ধি উবে গেছে। তুই কি ভেবেছিস আমার জীবন একদম শেষ করে দিতে চাস? এই শুন, তোর জীবন নিয়ে না আমার কোনো ইন্টারেস্ট নেই। ও সরি, আছে ইন্টারেস্ট, ওই শুধু ব্লাড দেওয়ার ব্যাপারটা, আর কোনো ইন্টারেস্ট নেই। সেটা দেখে তো মনে হচ্ছে না। না, তুই কাল ও বাড়িতে হ্যাংলার মতো গেছিলি কেন আমাকে বল। কেন গেছিলি ওই বিয়ে বাড়িতে সেটা কি আমি জানি না? আমি কিচ্ছু বুঝি না? সবটাই তো তোর একটা চাল, পুরোটাই তো একটা প্ল্যান, তাই তো? তুই খুব ভালোভাবে জানতিস ওখানে বিয়ে বাড়িতে নিমন্ত্রিতদের মধ্যে বেশিরভাগ লোকজনই এটা জানে না যে তোর আর নীলের ডিভোর্স হচ্ছে। তাই জন্য তুই পুরো অ্যাটেনশনটা এনজয় করছিলি। সবাই তোকে এখনো নীলের বউ বলে অ্যাটেনশন দিচ্ছিল, ছবি তুলছিল, তুই তো সবটাই এনজয় করছিলি, তাই তো? নীলের বউয়ের স্ট্যাটাসটাও তো এনজয় করছিলি। দিদিভাই, এর কোনোটাই না আমি এনজয় করিনি। আর নীলের বউ হওয়ার এই যে স্টেটাস, এটা না আমার কাছে একটা ভয়ানক অভিজ্ঞতা। এতে এনজয় করার মতন কিছুই নেই। তাহলে যারা এটা বলছিল তাদের বলে দিলি না কেন তুই নীলের বউ নোস? দেখ, অকারণে আরো কয়েকটা কথা উঠতো, সেটা আমি চাইনি। আর তাছাড়া এত জবাবদিহি তোকে করার তো কোনো প্রয়োজন আমি দেখছি না। আমি প্রয়োজন দেখতে পাচ্ছি। তুই এই কথাটা এভাবে এড়িয়ে যেতে পারিস না, আজ এড়িয়ে যেতে পারবি না। এই তো নিজের আত্মসম্মানের এত বড়াই করিস, কাল কোথায় ছিল তোর এই আত্মসম্মান? আর ওই যে বিয়ে বাড়িতে গেছিলি সেটা কি কোনো আত্মসম্মানের ব্যাপার ছিল? আত্মসম্মান? ও কাল তো আমার মনে ছিল ওখানেই গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ি, আজকে সকালটা যেন না দেখতে হয়। ছি 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 ছি। আহা দিদি ভাই, তুমি ওকে এরকম করে কেন বলছো? তুমি জানো, আমার দিদির যখন বিয়ে হয়েছিল না, আমারও দিদি শ্বশুর বাড়ির লোকেদের ওপর খুব রাগ হয়েছিল যে আমার দিদি শ্বশুর বাড়ির লোকেরা কেন দিদিকে নিয়ে গেল আমার থেকে। ছোট, তোর দিদির যখন বিয়ে হয়েছিল তখন তোর কত বয়স বল? 12 বছর বয়স। ও তো আর অত বাচ্চা নেই। এনিওয়ে বাবা, আমি খুব খুশি, আই এম ভেরি স্যাটিসফাইড। একটা ভালো ঘরে পড়েছে আমাদের মেয়ে, আর নিজের পছন্দ করা ছেলের হাত ধরে সে নতুন জীবন শুরু করছে। আমি খুব খুশি। ঠিক বলেছে দিদি ভাই, আমার তো নিজেকে ভারমুক্ত মনে হচ্ছে। ভারমুক্ত মানে? আমাদের মেয়ে কি আমাদের কাছে ভার ছিল নাকি কোনোদিন? এ বাবা, না না, আমি সেইভাবে বলিনি। খিনি আমাদের মেয়ে, ও আমাদের কাছে ভার হবে কেন? আসলে বিয়ের আগে এত কিছু হলো, এত চাপানো, তো আমার তো ভয় লাগছিল যে বিয়েটা ঠিক মতো হবে কিনা। তাই সত্যি
কি না করলো মেঘ এই বিয়েটা নিয়ে, পরের পর মিথ্যে, পরের পর বাজে কথা। সে যে আগেকার দিনে বলতো না ভাঙচি দেওয়া, ঠিক সেই জিনিসটাই তো করলো। শেষটায় তো চরম নোংরামি। ছি, কাল স্রেফ এটা আমাদের ফ্যামিলি বলে 5টা লোক 5টা বাজে কথা কিন্তু বলেনি। কিভাবে ও আমাদের মুখে চুনকালিটা দিল বল। ছি 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 ছি, এই নাকি শিক্ষিত বাপের শিক্ষিত মেয়ে। বৌদি, এসব কথা থাক না। দেখো, এসব নিয়ে যত বলবে তত তিক্ততা বাড়বে। ভাস্কর, আমি তো একটা রোবট নই যে আমার রাগ বিরক্তি কোনো কিছুরই প্রকাশ থাকবে না। আমি সত্যি বুঝে পাচ্ছি না যে একটা মেয়ে কি করে এতটা অসভ্যতা করতে পারে। এ তো আমি বলবো চোখের পাতা নেই তার। সত্যি একেবারে নিজের বয়ফ্রেন্ডকে নিয়ে শ্বশুর বাড়িতে। আসলে কি বলতো, ক্লাসলেস চিপ টাইপের একটা মেয়ে। তো আমি দেখলাম একেবারে টোটালি ডেসপারেট। এখন নীল ডিভোর্সের পেপারটা জমা করে দিয়েছে, তো মাথায় এখন বাজ ভেঙে পড়েছে। নীলের মতন একটা ছেলে যদি হাত ছাড়া হয়ে যায় তাহলে তার কি করে চলবে। তাই জন্য তিনি সেজে গুজে নীলকে ইনফ্লুয়েন্স করার জন্য কাল চলে এলেন। তুমি ভাবো, এত কিছুর পর ও কালকে এই বাড়িতে নেমন্তন্ন খেতে চলে এসেছে। জেঠিমণি, তুমি কিন্তু নিজেই নিজেকে কন্ট্রাডিক্ট করছো। বাবা, তুই তো দেখছি আজকাল খুব বোদ্ধার মতন কথা বলতে শিখেছিস। তো বল দেখি আমি নিজেই নিজেকে কিভাবে কন্ট্রাডিক্ট করছি শুনি একটু। লাল, চুপ কর। দিদি ভাইয়ের মুখের উপর তুই। না না মা, এক মিনিট প্লিজ। আমি বলি জেঠিমণি কোথায় নিজেকে কন্ট্রাডিক্ট করছে। জেঠিমণি, মেঘ যদি দাদাভাইকে ইনফ্লুয়েন্স করতে চাইতোই তাহলে তো বলতে হবে তোমাদের কথাগুলো ভুল। মানে মেঘ ওর বয়ফ্রেন্ডকে নিয়ে আমাদের বিয়ে বাড়িতে এসেছে, মানে সেটা তো পাশাপাশি যায় না, তাই না? যে দাদাভাইকে ইনফ্লুয়েন্স করে দাদাভাইয়ের বউ হিসেবে থাকতে চাইবে, সে কেন নিজের বয়ফ্রেন্ড নিয়ে আমাদের বিয়ে বাড়িতে আসতে চাইবে? মানে আমার মনে হয় তুমি মেঘের উপর রাগ করে না সত্যি মিথ্যে সব গুলিয়ে ফেলছো। তুই চুপ কর লাল, কিছু বুঝিস না কিছু না, সব কথায় সব কথা বলা। মীনাক্ষী গাঙ্গুলি সত্যি মিথ্যে গুলিয়ে ফেলে না, বুঝেছ? বৌদি, আমার কিন্তু এ বিষয়ে একটা কথা বলার আছে। আমার কিন্তু সিনসিয়ারলি মনে হয় কালকে মেঘকে নিয়ে নীল যা যা করলো তার কোনো প্রয়োজন ছিল না। একটা অকারণে বাড়াবাড়ি হয়েছে, এবং সেটা কিন্তু নিজের ইমোশনকে কন্ট্রোল করতে না পেরে নীলই করেছে। বাহ, এবার নীলকে কাঠগড়ায় তুলছো তুমি ভাস্কর। অ্যাট দ্য ফার্স্ট প্লেস ওই মেয়েটার সাহস হয় কি করে আমাদের বাড়িতে একটা বাইরের ছেলেকে নিয়ে আসার? না না বৌদি, এখানেই ভুলটা হচ্ছে। কিন্তু মেঘ কিন্তু ওই ছেলেটিকে আমাদের বাড়িতে নিয়ে আসেনি, বিয়ের মণ্ডপেও কিন্তু নিয়ে আসেনি। ছেলেটি বাইরে থেকে মেঘকে ফোন করে বলল যে ও পৌঁছে গেছে। ভাস্কর, তুমি যে চিরকাল একটু বেশি মেঘের পক্ষ নিয়ে কথা বলো সেটা আমি জানি, তাই বলে মেঘকে ভালো প্রতিপন্ন করার জন্য নীলকে দোষী করো না। আমার তো মনে হয় মেঘের দোষ না খুঁজে আমাদের নিজেদের দোষগুলোর উপর একটু কনসেন্ট্রেট করা উচিত। নিজেদের দোষ যেমন? চিৎকারটা করছো কাকে? কেন করছো? ও, করবো না বলছো? মানে তোমার মনে হচ্ছে ও যা করেছে ঠিক করেছে? বেঠিক কিছু করেনি ও। না, ওর তো কোনো কিছু তোমার চোখে কোনোদিন বেঠিক লাগেনি। মেঘ, একটা কথা আমি তোকে বলছি, হ্যাঁ, বারবার বলবো না। তুই এই বাড়িতে আর যাবি না, একবারও যাবি না। ওটা আমার হবু শ্বশুর বাড়ি। আর ওই বাড়িতে তুই যাওয়ার চেষ্টা করলে বা গেলে আমি কি করব সেটা কিন্তু তুই জানিস না, তোর কোনো আইডিয়াই নেই। তাই জন্য বারবার বলছি সাবধান হ। দেখ, তুই আমাকে কিসের থেকে সাবধান হতে বলছিস আমি জানি না, কিন্তু সাবধান হওয়ার সময় না এবার তোর এসেছে, ভয় পাওয়ার সময় এবার তোর এসেছে। মানে এবার তুই এক্সপোজড হবি, আর সেটা কিন্তু মেঘে দাঁড়ান নয় যে সবাই সবটা উড়িয়ে দেবে। ভাস্কর, তোমার ছেলে আজকাল খুব জ্ঞানী জ্ঞানী কথাবার্তা বলছে। আমাদের সেই চেনা পরিচিত ব্যাকবেঞ্চের লালের এখন হলোটা কি? এত কথা জমলো কি করে ওর? বল বল শুনি, তোর জ্ঞানের উপাখ্যান একটু শুনি, বল। আমাদের নিজেদের দোষগুলো জেঠিমণি আমরা নিজেরা সঠিক সময় দেখতে পাইনি। দাদাভাই কাল রাস্তা থেকে মেঘকে হিঁচড়ে জোর করে ভেতরে নিয়ে এলো। মেঘ কিন্তু চাইলে কাল দাদাভাইকে জেলে ঢোকাতেই পারতো। তাই নাকি? ও বাবা, তো করলো না কেন সেটা? পারলো না কেন করতে? সত্যি লাল, এটা একটা উৎসবের বাড়ি,
চারিদিকে অনেক লোকজন রয়েছে, আত্মীয় স্বজন সব রয়েছে। এমন এমন কথা বলো না যাতে মেজাজটা খারাপ হয়ে যায়। দিদি ভাই, গিনি আর রূপের বিয়ে হয়ে যাওয়ার মানেটা কি? মানে গিনির রূপের স্বরূপটা জেনে যাওয়া। এবার রূপের সম্পর্কে তোর বলা মিথ্যেগুলো কিন্তু গিনি এক এক করে সব ধরে ফেলবে। আমি কোনো মিথ্যে কথা বলিনি, আমি যেটা সত্যি জানতাম আমি সেটাই বলেছি। আর তোর এই সত্যির সঙ্গে যখন বাস্তবের সত্যি মিলবে না, তখন তুই কি করবি? গিনি যখন ওর বাড়ির সকলের সামনে এই কথাগুলো বলবে, তখন কিন্তু তারা এই কথাগুলো একদম উড়িয়ে দেবে না। সব প্রশ্ন কিন্তু ঘুরে তোর দিকেই আসবে যে তুই রূপের মধ্যে এমন কি ভালো দেখলি। আর তখন কিন্তু আমি তোর আর রূপের মধ্যে হওয়া আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারটা আরেকবার ওদের মনে করিয়ে দিতেই পারি। আর তখন তখন তুই কোথায় মুখ লুকোবে দিদি ভাই? তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস মেঘ? কেন, তোর ভয় পাওয়ার মতন কিছু আছে নাকি? দেখ, এত স্মার্ট হওয়ার চেষ্টা করিস না, ঠিক আছে? যেটুকু বললাম মাথার মধ্যে ঢুকিয়ে নে। তুই ওই বাড়িতে আর যাবি না, আর আমার আর নীলের মাঝখানে আসার চেষ্টা করবি না। যদি চেষ্টা করিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, বলে দিলাম। ওদের ডিভোর্সটা হয়ে গেলে আর একটা দিনও নষ্ট করা যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব নীলকে বিয়ে করতে হবে, যাতে ওরা আর আমার কিছু না করতে পারে। ওদের ডিভোর্স অবধি অপেক্ষা করলে অনেক দেরি হয়ে যাবে।